বাণিজ্য স্থগিত করল তুরস্ক। আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ তেল আবিবের, এরদোয়ানকে স্বৈর শাসক আখ্যা। ভারতের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মায়ের আসনে প্রার্থী হলেন রাহুল গান্ধী। হারার ভয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালাচ্ছেন কংগ্রেস নেতা কটাক্ষ মোদির। এবং আবারও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত আরব আমিরাত, সতর্কতা জারি, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, 13টি ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। যুক্তরাষ্ট্রে পুলিশি বাধার মুখেও বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এতে অংশ নিচ্ছেন অনেক বাংলাদেশি শিক্ষার্থীও। এর মধ্যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রী মাইমুনা ইসলাম নুহাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিকে সহিংসতা আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতার কোনো জায়গা নেই। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ছাত্রী মাইমুনা ইসলাম নুহাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবুও থেমে নেই আন্দোলন। না খুললেও অবশেষে নীরবতা ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা যে কোনো নাগরিকের অধিকার, তবে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। No place in America for anti-Semitism or threats of violence against Jewish students. There is no place for hate speech or violence of any kind, whether it's anti-Semitism, Islamophobia, or discrimination against Arab Americans or Palestinian Americans. It's simply wrong. There's no place for racism in America. গাজায় আগ্রাসন চালাতে পশ্চিমা বিশ্ব যখন ইসরায়েলকে আরও উস্কানি দিচ্ছে, ঠিক তখন অসহায় ফিলিস্তিনিদের পাশে তুরস্ক। তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল আঙ্কারা। তুর্কি প্রেসিডেন্ট স্বৈর শাসকের মতো আচরণ করছেন উল্লেখ করে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগ নেতানিয়াহু প্রশাসনের। এদিকে জাতিসংঘ বলছে, দখলদার বাহিনী অবরুদ্ধ উপত্যকাটির যে হাল করেছে তাতে বিধ্বস্ত গাজা পুনর্গঠনে সময় লাগবে অন্তত 80 বছর। প্রশাসন অবরুদ্ধ উপত্যকাটির এমন অবস্থা করেছে তাতে গাজায় সম্পূর্ণ ধ্বংস হওয়া আবাসনগুলো পুনরুদ্ধার করতেও দীর্ঘ সময়ের প্রয়োজন। বৃহস্পতিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এক প্রতিবেদনে জানায়, গাজা পুনর্নির্মাণে 80 বছর সময় লাগে। এদের পাশে দাঁড়ালো তুরস্ক। গাজা ইস্যুতে তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল দেশটি। যতক্ষণ না গাজায় নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের অনুমতি দেবে, ততক্ষণ পর্যন্ত সব পণ্যের ওপর বাণিজ্য স্থগিতাদেশ থাকবে বলে জানানো হয়। গত বছরও আঙ্কারা তেল আবিবের মধ্যে প্রায় $700 কোটি বাণিজ্য হয়েছে। তবে ইসরায়েলের নির্বিচার গণহত্যার কারণে এমন সিদ্ধান্ত নিল তুরস্ক। এর প্রতিক্রিয়ায় তুর্কি প্রেসিডেন্ট স্বৈর শাসকের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছে তেল আবিব। একই সঙ্গে তুরস্কের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এরই মধ্যে বিকল্প হিসেবে অন্য দেশগুলো থেকে পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মায়ের আসনে রায়বেরেলিতে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। শুক্রবার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন কংগ্রেসের এই শীর্ষ নেতা। এদিকে একাধিক আসন থেকে লড়াইয়ের জন্য রাহুলকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, হারার ভয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পালিয়ে বেড়াচ্ছেন রাহুল। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। চলমান লোকসভা নির্বাচনে কেরালার ওয়েনার থেকে প্রার্থী হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দ্বিতীয় দফায় ভোট হয়েছে আসনটিতে। রাহুলের জয়ের বিষয়ে আশাবাদী তার সমর্থকরা। এবার উত্তরপ্রদেশের রায়বেরেলিতেও প্রার্থী হলেন রাহুল। এর আগে এই আসন থেকে তার মা সোনিয়া গান্ধী লোকসভা নির্বাচনে লড়েছেন। শুক্রবার দলের হাইকমান্ড থেকে ঘোষণা দেওয়ার পর বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন রাহুল। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গত নির্বাচনে আমেথি থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল। ধারণা করা হয়েছিল এবারের নির্বাচনেও এই আসন থেকেই লড়বেন তিনি। তবে এবার সোনিয়া গান্ধী নির্বাচন করা থেকে বিরত থাকায় মায়ের আসনকে লড়াইয়ের ময়দান হিসেবে বেছে নিয়েছেন পুত্র রাহুল গান্ধী।
543 আসনের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি তথা এনডিএ প্রার্থীরা। তবে উপমহাদেশের সবচেয়ে পুরনো দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এখনও 350 আসনেও প্রার্থী দিতে পারেনি। তার মধ্যে রাহুলের এমন এক আসন পরিবর্তন নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পশ্চিমবঙ্গের ভোট প্রচারে এসে এই ইস্যুতে কংগ্রেস নেতাকে তীব্র আক্রমণ করলেন মোদী। বর্ধমানে নির্বাচনী সভায় বক্তব্যে তিনি বলেন, হারার ভয়ে কংগ্রেস নেতা এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছেন। এছাড়া সব আসনে প্রার্থী দিতে না পারায় এবারও দলটি কম আসন পাবে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। मैंने पहले ही बता दिया था कि शाहजादे वायनाड में हारने वाले हैं और हार के डर से जैसे ही वायनाड में मतदान समाप्त होगा वो दूसरी सीट खोजने लग जाएंगे। और अब दूसरी सीट पर भी उनके सारे चेले चपाटे कह रहे थे अमेठी आएंगे, लेकिन अमेठी से भी इतना इतने डर गए वहां से भागकर अब रायबरेली में खोज रहे हैं रास्ता। এদিন কংগ্রেস, বাম এবং তৃণমূল কংগ্রেসকে বিশেষ সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহারের তীব্র সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। চলমান 18তম লোকসভা নির্বাচনে এরই মধ্যে 2 দফায় 190 আসনে ভোট শেষ করেছে নির্বাচন কমিশন। 7 রাজ্যের 94 আসনের ভোট নেওয়া হবে। এতে পশ্চিমবঙ্গের 4 লোকসভা আসনও রয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য আসাম। এখানকার বড় ইস্যু এনআরসি ও সিএএ। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই রাজ্যে লোকসভার আসন রয়েছে 14টি। এর মাঝে বিজেপি 9, কংগ্রেস 3 এবং বাকি 2টি আসন রয়েছে স্থানীয় রাজনৈতিক দলের দখলে। তবে অভিযোগ রয়েছে সংখ্যালঘু উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের উদাসীনতার। সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। উত্তর পূর্ব ভারতের বৈচিত্র্যময় রাজ্য আসাম। 1/3 বাংলা ভাষাভাষী ছাড়াও রাজ্যটিতে বসবাস করেন অন্য ভাষাভাষীর মানুষও। বাস করেন দেশভাগের সময় পূর্ব পাকিস্তান থেকে আসা বহু মানুষও। অসমিয়া রাজ্যটির প্রধান ভাষা হলেও হিন্দি, বাংলা ও ইংরেজিও প্রচলিত ভাষাগুলোর মধ্যে অন্যতম। ভারতের রাজনৈতিক মানচিত্রেও আসামের অবস্থান গুরুত্বপূর্ণ। বিজেপি শাসিত রাজ্য সরকার হলেও রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসেরও রয়েছে শক্ত অবস্থান। এছাড়াও স্থানীয় বেশ কয়েকটি রাজনৈতিক দলেরও রয়েছে উল্লেখযোগ্য প্রভাব। এছাড়াও গেল 1 দশকে আসামে ধর্মীয় মেরুকরণের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। রাজ্যটিতে ঘেঁষে বাংলাদেশের সীমান্ত থাকায় বরাবরই স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা পেয়ে আসছে বাংলাদেশ। বিতর্ক আছে অনুপ্রবেশ কিংবা পুশব্যাকের মতো ঘটনা নিয়েও। তবে সবকিছু ছাপিয়ে গেছে 2019 সালের এনআরসি তালিকা থেকে 19,06,657 জনের নাম বাদ দেওয়ার ঘটনা। রাজ্যটির 3,27,661 জনের মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করে সে বছর এত মানুষের নাম বাদ দেয়া নিয়ে ভারত জুড়ে শুরু হয় তীব্র বিতর্ক। এর সঙ্গে যুক্ত হয়েছে লোকসভা নির্বাচনের আগে মুসলমান ছাড়া প্রতিবেশী দেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও জৈন উদ্বাস্তুদের নাগরিকত্বের সিএ আইন কার্যকর হওয়ার ইস্যুটিও। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন চলমান লোকসভা ভোটের রাজনৈতিক দলগুলোর সামনে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এনআরসি ও সিএ। কেননা বিজেপি যখন এই আইন বাস্তবায়নে বদ্ধপরিকর, সেখানে এই আইনের বিরুদ্ধে গিয়ে বিরোধীরা নাগরিকত্ব হারানোদের জন্য কি করতে পারেন সেটা এবার ভোটের বাক্সে প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাত। বন্ধ রয়েছে দুবাইয়ের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অফিস আদালত। বাতিল করা হয়েছে অন্তত 13টি ফ্লাইট। এতে চরম দুর্ভোগে যাত্রীরা। দেশ জুড়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
আবারও ভারী বৃষ্টিপাতের কবলে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 8টার আগেই 50 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয় দেশটিতে। এতে তলিয়ে যায় দুবাইয়ের বেশ কিছু অংশ। বন্ধ ঘোষণা করা হয় অফিস আদালত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বৈরী আবহাওয়ার কারণে বাতিল হয় অনেক ফ্লাইট, দেখা দেয় শিডিউল বিপর্যয়ও। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাসিন্দাদের নিরাপত্তায় বন্ধ রাখা হয় পার্ক ও সমুদ্র সৈকত। দেশজুড়ে জারি করা হয় কমলা সতর্কতা। শুক্রবারও অব্যাহত রয়েছে সতর্কতা। এর আগে বুধবার স্থানীয় সময় রাত 3টা থেকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয় দেশটিতে। উপড়ে যায় বিভিন্ন অঞ্চলের গাছপালা। হঠাৎ শুরু হওয়া ঝোড়ো হাওয়ায় দিকবিদিক ছোটাছুটি করেন সাধারণ মানুষ। যানবাহন শূন্য হয়ে পড়ে বিভিন্ন মহাসড়ক। যদিও আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে মোবাইলে অ্যাপসের মাধ্যমে সবাইকে সতর্কবার্তা জানিয়ে দেয়া হয়। 1949 সালের পর চলতি বছর ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সংযুক্ত আরব আমিরাত। বিজ্ঞানীদের নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন জানায়, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে উষ্ণতা বেড়ে যাওয়ায় বাড়ছে ভারী বৃষ্টিপাতের ঘটনা। মৌসুমী সাথী, সময় সংবাদ। হঠাৎ জোয়ারের পানিতে ভাসল ইতালির ভেনিসের বিভিন্ন দর্শনীয় স্থান। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার পর্যটক। ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। ভেনিস থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ইতালির অনিন্দ্য সুন্দর ও সাগরের ভাসমান শহর ভেনিস। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 8টায় হঠাৎ সাগরের জোয়ারে তলিয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন স্থান সান মার্কো স্কয়ার সহ ভেনিসের নিম্নাঞ্চল। চরম দুর্ভোগে পড়েন দ্বীপটিতে ঘুরতে যাওয়া হাজার হাজার পর্যটক। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি মালিকানাধীন বহু ব্যবসা প্রতিষ্ঠান। সন্ধ্যায় হঠাৎ করে ভেনিসে পানি উঠে যাওয়ায় অনেক পর্যটকের অনেক ভোগান্তির শিকার হয়েছেন। আমাদের ব্যবসার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 96 সেন্টিমিটার উচ্চতায় অবস্থিত ভেনিসের নিম্নাঞ্চল, তাই সমুদ্রের জোয়ারে সহজেই তলিয়ে যায় অধিকাংশ এলাকা। প্রতি বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সাগরে স্বাভাবিক জোয়ারের প্রভাব থাকলেও মে মাসের প্রথম সপ্তাহে এ ধরনের জোয়ারকে অস্বাভাবিক হিসেবে দেখছেন পরিবেশবিদরা। বিশ্ব ঐতিহ্য ও ইউনেস্কোর প্রথম সারির গুরুত্বপূর্ণ শহর ভেনিস। বিভিন্ন প্রতিকূল পরিবেশ সহ্য করে শহরটি এগিয়ে যাচ্ছে গত কয়েক শতাব্দী ধরে। ইতোমধ্যে প্রায় 6,000 মিলিয়ন ইউরো খরচ করে শহর রক্ষায় একটি অটো ইলেকট্রনিক বাঁধ নির্মাণ করা হয়েছে, যা সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে প্রবল জোয়ারকে প্রতিহত করার জন্য ব্যবহার করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে মে মাসের শুরুতে অসময়ের জোয়ার জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সময় সংবাদ, ইতালি। তিব্বত মালভূমির নিচে ভাঙছে টেকটনিক প্লেট। এতে যে কোনো সময় দুখণ্ড হতে পারে গোটা তিব্বত। পাশাপাশি ভয়ঙ্কর ভূমিকম্পের কবলে পড়তে যাচ্ছে ভারতের উত্তরাঞ্চল, এমনটাই আশঙ্কা করছেন গবেষকরা। বড়সড় বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ভারতের উত্তরাঞ্চল, যে কোনো সময় ভয়ঙ্কর ভূমিকম্পের শঙ্কা। কিন্তু কেন? তিব্বত মালভূমির নিচে ভাঙছে ভারতীয় টেকটনিক প্লেট। এটি ক্রমশই ইউরেশিয়ান প্লেটের দিকে ঝুঁকে পড়ছে। এর জেরে প্রতি বছর 2 মিলিমিটার করে মাটি ক্ষয়ে যাচ্ছে, যা শেষ পর্যন্ত দুভাগে ভাগ করে দেবে তিব্বতকে। একই সঙ্গে ভারতীয় টেকটনিক প্লেটটি উত্তরে সরে যাওয়ায় ক্রমাগত ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ঘর্ষণ হচ্ছে। চাপ তৈরি হচ্ছে হিমালয়ের নিচে, যা একসময় নির্গত হবে প্রলয়ঙ্কারী ভূমিকম্পের মাধ্যমে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা হতে পারে প্রায় 8। এমন বিপদ ঘনিয়ে আসতে যাচ্ছে দেশটিতে, আশঙ্কা গবেষকদের। শুধু তাই নয়, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় পর্বতমালার এভারেস্ট কোন শক্তির ফলে কয়েক কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে বদলে যেতে পারে মানুষের প্রচলিত ধ্যান ধারণা। সম্প্রতি সান ফ্রান্সিসকোয় আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন কনফারেন্সে উপস্থাপন করা গবেষণায় এসব দাবি করা হয়। টেকটনিক প্লেটের নড়াচড়ার মডেল তৈরি করে চীনের ওশান ইউনিভার্সিটির ভূপদার্থবিদ লিন লিউয়ের নেতৃত্বাধীন একটি গবেষণা দল। এতদিন ভূবিজ্ঞানীরা মনে করতেন ভারতীয় প্লেটটি আন্ডারপ্লেটিং প্রক্রিয়ায় ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। আর নতুন গবেষণায় উঠে আসে ভারতীয় প্লেটের নিচের দিকের অংশ ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে গেলেও তিব্বত এলাকায় এই প্লেটের ওপরের অংশগুলো ক্রমাগত সংঘর্ষের মুখে পড়ছে। আর এতে করে ভারতীয় প্লেটটি বেঁকে যাওয়া ও দুভাগে ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটছে।
আর এই ক্রমাগত সংঘর্ষের কারণে বিপর্যস্ত হচ্ছে ভারতীয় টেকটনিক প্লেটের ওপরের অংশ। এই প্লেটের ভাঙন এবং বিকৃতির জন্য ভূপৃষ্ঠে কতটা চাপ তৈরি হতে পারে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। এছাড়া ভূমিকম্প কবে নাগাদ হতে পারে তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারছেন না কেউ। তবে ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সীমানা অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি কতটা বাড়ছে সেই সম্পর্কে জানতে সহায়ক হবে এই গবেষণা, এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ইতালির রোমে শেষ হলো 4 দিন ব্যাপী আন্তর্জাতিক উৎসব ওরিয়েন্টাল ফেস্টিভ্যাল। ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং এশিয়ার বিভিন্ন দেশের পুরানো ঐতিহ্য, খাবার, নানা ধরনের পণ্যের পাশাপাশি ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রবাসীরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। পিয়ারা দি রোমার পেভিলিয়নগুলোতে ছিল বিভিন্ন দেশের দর্শকদের সরব উপস্থিতি। 15 ইউরো টিকিটের বিনিময়ে প্রবেশ করে উপভোগ করেন বিভিন্ন দেশের সংস্কৃতি, কৃষ্টি এবং তাদের মনোমুগ্ধকর পরিবেশনা। 4 দিনের এই আয়োজন শেষ হয় বুধবার। খাবারের স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে নানা ধরনের পণ্য কেনাকাটা করেন আগত দর্শনার্থীরা। চমৎকার, খুবই সুন্দর, আমি মুগ্ধ এবং আমি আশা করব আগামী বছরও যাতে এই ধরনের উৎসবের আয়োজন করা হয়। আমরা খুবই আনন্দ করেছি। তবে বাংলাদেশি কোনো স্টল কিংবা তাদের অংশগ্রহণ না থাকায় প্রবাসীদের তেমন আগ্রহ লক্ষ্য করা যায়নি। হাতে গোনা 2-1 জনের দেখা মিলে আন্তর্জাতিক এই উৎসবে। বাংলাদেশের কোনো অংশগ্রহণ না থাকায় হতাশ হন প্রবাসীরা। আমাদের দেশের পতাকাটা দেখি না, ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। বাংলাদেশের স্টল থাকলে আরো ভালো লাগতো। বিভিন্ন জায়গা থেকে স্টল বসছে, আমরা এসেছি ঘুরতে, আনন্দ করতেছি অনেক। জাপান, চীন, ভারত, আয়ারল্যান্ড এবং স্পেন সহ বিভিন্ন দেশের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। প্রতি বছরেই এপ্রিল মাসে এই উৎসবের আয়োজন করা হয়। এবারের উৎসবের নাম ছিল ওরিয়েন্টাল ফেস্টিভ্যাল। প্রবাসী বাংলাদেশিরা মনে করেন আন্তর্জাতিক এই ধরনের ফেস্টিভ্যালগুলোতে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বে নতুন করে তুলে ধরা সম্ভব। ইতালির রাজধানী রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ধরনের বাণিজ্য স্থগিত করল তুরস্ক। আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ তেল আবিবের। এরদোয়ানকে স্বৈর শাসক আখ্যা। এবং ভারতের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মায়ের আসনে প্রার্থী হলেন রাহুল গান্ধী। হারার ভয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালাচ্ছেন কংগ্রেস নেতা। কটাক্ষ মোদির। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ তাজরিন আপনাকে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।